আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। খাস জমি আসলে কি? একটি জমি কখন খাস হয়? জমি খাস হওয়ার পর এই জমিটি কিভাবে উদ্ধার করা যাবে? খাস জমি কিভাবে কাগজ করা যাবে? এক নম্বর খতিয়ান কি? এক নম্বর খতিয়ানে জমি গেলে এই জমিগুলো কোথায় থাকে? সরকারের কোন বহিতে লিপিবদ্ধ থাকে? এই বিষয়গুলো নিয়ে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ লিগ্যাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আলোচনা হচ্ছে খাস জমি নিয়ে। খাস জমি নিয়ে চুলচেরাভাবে বিশ্লেষণ করব। একটি জমি কখন খাস হয়, কিভাবে খাস হয়, কোন আইনের বিধান অনুযায়ী খাস হয়, জমি খাস হলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার জমিটি খাস হয়েছে কিনা, আপনি কোথায় গিয়ে দেখতে পারবেন যে আসলে আপনার জমিটি খাস হয়ে গেছে কিনা, এই খাস জমি ভূমিহীন করে নেওয়ার উপায়, এই বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই আজকের এই আলোচনাটি একটু লম্বা হতে পারে, আপনি ধৈর্য সহকারে আলোচনাটি শুনবেন, তাহলে খাস জমি সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা হয়ে যাবে। এক নম্বর খতিয়ান সম্পর্কে পরিপূর্ণ ধারণা হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করবেন। ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন, যেন তাদের জমি যদি খাস হয় তারাও যেন ভূমিটি আবার কাগজ করে নিতে পারে। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটি ফলো করে রাখবেন। প্রিয় দর্শক, আলোচনা হচ্ছে খাস জমি। সর্বপ্রথম আমরা আলোচনা করব খাস জমি কি, এক নম্বর খতিয়ানভুক্ত জমি কি। যে জমিগুলোর মালিক সরকার বা জেলা কালেক্টর হয়ে থাকে সেই জমিগুলোকেই খাস জমি বলে। যে খতিয়ানের মালিক সরকার বা জেলা কালেক্টর হয়ে থাকে সেই খতিয়ানকেই এক নম্বর খতিয়ান বলে। প্রিয় দর্শক, একটি জমি কখন খাস হয় এই সম্পর্কে বিধান আছে দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর 86, 87, 90, 91, 92 ও 93 ধারায়। এই 6টি ধারা বিধান অনুযায়ী একটি জমি খাস হয়। একটি জমি কখন খাস হয় তার মধ্যে সর্বপ্রথম যে কারণটি হচ্ছে, কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় যদি তার কোনো প্রকার উত্তরাধিকারী না থাকে সেক্ষেত্রে তার জমিটি খাস হয়ে যায়। কোনো ব্যক্তি জীবিত থাকার সময় যখন স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অন্যের বিনা প্ররোচনায় সরকারের নিকট তার জমি দিয়ে দেয়, তখন সেই জমিটি সরকার এক নম্বর খতিয়ানে নিয়ে নেয়, তখন সেই জমিটি খাস হয়ে যায়। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি জমির মালিক হওয়ার পর একাধিক ক্রমে 3 বছর জমির খাজনা প্রদান না করলে সেই জমিটি সরকার এক নম্বর খতিয়ানে নিয়ে নেয়, সেই জমিটি খাস হয়ে যায়। 3 বছর খাজনা প্রদান না করলে সরকার একটি র্যান্ড সার্টিফিকেট তৈরি করবেন। র্যান্ড সার্টিফিকেট তৈরি করে এই জমিটি আবার নিলামে বিক্রি করতে পারবেন, অথবা সরকার জমিটি ক্রয় করে জমিটি আবার ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত করে দিতে পারবেন। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর যদি তার উত্তরাধিকারীগণ একাধিক্রমে 5 বছর তার জমি ব্যবহার না করে এবং কি কোনো খাজনা আদি প্রদান না করে, তাহলে সেই জমিটি সরকারের নিয়ন্ত্রণাধীনে নিয়ে নেয়, এক নম্বর খতিয়ানে নিয়ে নেয়, খাস খতিয়ানে নিয়ে নেয়। এছাড়াও আরেকটি কারণ আছে, কোনো জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর, কোনো জমি শিকস্তি হয়ে যাওয়ার পর সেই জমি যখন পরিস্থিতি হয়, সেই জমিটি সরকার রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 87 ধারার বিধান অনুযায়ী খাস করে দেয়। প্রিয় দর্শক, আমরা জানলাম যে সরকার কেন জমি খাস করে দেয়। এখন এই খাস জমির বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে, খাস জমির মালিক হওয়ার ক্ষেত্রে, খাস জমি ভূমিহীন নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো অবলম্বন করতে হয়, যে আইনের বিধানগুলো মেনে সরকার ভূমিহীনদের মাঝে ভূমি দিয়ে থাকে, খাস জমিগুলো বন্দোবস্ত দিয়ে থাকে, তার মধ্যে দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 অর্থাৎ 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশ, 1908 সালের রেজিস্ট্রেশন আইন যা সংশোধন করা হয় 2004 সালে, এবং কি 1997 সালের ভূমি বন্দোবস্ত নীতি। এই 4টি আইনের আলোকে সরকার একটি জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দিয়ে থাকে, খাস জমি ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দিয়ে থাকে। কে ভূমি বন্দোবস্ত পাওয়ার অধিকারী? যে ব্যক্তির ভূমি নাই সেই ব্যক্তি ভূমি বন্দোবস্ত পাওয়ার অধিকারী। যে ব্যক্তির স্বামী নাই, স্বামী পরিত্যক্ত ব্যক্তি ভূমি বন্দোবস্ত পাওয়ার অধিকারী। যে ব্যক্তির স্বামী মরে গেছে, বিধবা নারী ভূমি বন্দোবস্ত পাওয়ার অধিকারী। কোনো ব্যক্তি বাড়িতে 10% নিচে জমি আছে কিন্তু কৃষি আবাদ করার কোনো জমি নাই, সেই ব্যক্তি ভূমি বন্দোবস্ত পাওয়ার অধিকারী। কোনো ব্যক্তি খামার করতে চাচ্ছে কিন্তু খামার করার জমি পাচ্ছে না, সেই ব্যক্তি ভূমি বন্দোবস্ত পাওয়ার অধিকারী। প্রিয় দর্শক, ভূমি বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে কি কি কাগজপত্র সংগ্রহ করতে হবে?
আপনার ব্যক্তিগত কিছু কাগজপত্র লাগবে। ভূমি বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম ভূমি অফিসের একটি ফর্ম লাগবে, যে ফর্মটি আপনাকে সই করতে হবে। এরপর আপনার সদ্য তোলা ছবি লাগবে, আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। এরপর আপনার চেয়ারম্যান পরিচয়পত্র লাগবে, আপনার সদ্য তোলা ছবিটি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে, এবং কি আপনার চেয়ারম্যান একটি প্রত্যয়নপত্র দিবেন যে আসলে আপনার ভূমি নেই, আপনি ভূমিহীন ব্যক্তি। এই সকল কাগজপত্র সংগ্রহ করার পর এই সকল কাগজপত্র এক জায়গায় করে আপনি আবেদনটি করবেন কোথায়? ভূমি বন্দোবস্ত নেওয়ার জন্য। সর্বপ্রথম ভূমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করতে হবে আপনার জেলার যে ভূমি বন্দোবস্ত কমিটি আছে, এই ভূমি বন্দোবস্ত কমিটির একজন সদস্যের নিকট। এই ভূমি বন্দোবস্ত কমিটির একজন সদস্য হচ্ছে আপনার উপজেলার এসিলেন অফিসার। আপনার উপজেলার এসিলেন অফিসারের নিকট আপনাকে ভূমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করতে হবে। আপনার আবেদনটি পাওয়ার পর এসিলেন অফিসার আপনার আবেদন পর্যবেক্ষণ করার জন্য আপনার আবেদন সম্পর্কে একটি ওপেন মিটিং ডাকবেন। ওপেন মিটিংটিকে আপনার আবেদনটি একটু বিশ্লেষণ করে দেখবেন যে আসলে আপনি ভূমিটি বন্দোবস্ত পাওয়ার যোগ্য কিনা। সেখানে যদি দেখা যায় যে আপনি ভূমিটি বন্দোবস্ত পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে আপনার সকল কাগজপত্র পাঠিয়ে দিবেন আপনার ইউনিয়ন ভূমি তহসিল অফিসারের নিকট। তিনি আপনার কাগজপত্র বিচার বিশ্লেষণ করবেন। আমরা যাকে নায়েব বলি তার নিকট পাঠিয়ে দিবেন। তিনি সকল কাগজপত্র বিচার বিশ্লেষণ করবেন। আপনি যে দাগ থেকে জমি চাচ্ছেন, যে খতিয়ান থেকে জমি চাচ্ছেন, এই দাগ খতিয়ান বিশ্লেষণ করবেন। আপনার জমিটি আসলে কোন শ্রেণীর জমি এই বিষয়টি বিশ্লেষণ করবেন। আপনি ভূমিহীন পাওয়ার যোগ্য কিনা, আপনি যে সকল কাগজপত্র দিয়েছেন এই সকল কাগজপত্র ঠিক আছে কিনা, এই সকল কাগজপত্রের সত্যতা কতটুকু, এই সকল বিষয় বিচার বিশ্লেষণ করে ইউনিয়ন ভূমি তহসিল অফিসার আপনার পক্ষে একটি প্রতিবেদন দিবেন। তিনি যদি আপনার পক্ষে প্রতিবেদন দেন তাহলে এসিলেন অফিসার এই আপনার সকল কাগজপত্র এবং কি আপনার আবেদনটি পাঠিয়ে দিবেন আবার আপনার উপজেলার কানুনগো এবং কি সার্ভেয়ারের নিকট। আপনার উপজেলা এবং কানুনগো তাদের কাজ হচ্ছে আপনি যে জমিটি চাচ্ছেন, যে জমিটি নিতে চাচ্ছেন, এই জমিটি স্কেচ ম্যাপ করবেন। স্কেচ ম্যাপ করে তারা জমিটি মেজারমেন্ট করে পাঠিয়ে দিবেন আবার এসিলেনের নিকট। এখানে আরেকটি কথা বলে রাখি যে আপনি কতটুকু জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি বর্তমান সময়ে 2022 সালের 13 জুলাইয়ের পর থেকে আপনি ভূমি বন্দোবস্ত নেওয়ার জন্য সমতল ভূমির ক্ষেত্রে 33% এবং উপকূলীয় ও অন্যান্য ভূমির ক্ষেত্রে 50% ভূমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। একজন মালিক যদি এর বেশি জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করে তাহলে তার আবেদনটি নাকচ হয়ে যাবে, তিনি আর ভূমি বন্দোবস্ত পাবে না। প্রিয় দর্শক, এই সার্ভেয়ার এবং কানুনগো যখন এসিলেন সাহেবের নিকট সকল তথ্য পাঠিয়ে দিবেন, সার্ভেয়ার কানুনগো স্কেচ ম্যাপ সহ পাঠিয়ে দিবেন, তখন তিনি এই কাগজপত্রগুলো আপনার উপজেলায় যে কৃষি অফিস আছে, এই কৃষি অফিসে খাস জমি বন্দোবস্ত কমিটি আছে, এই খাস জমি বন্দোবস্ত কমিটির নিকট আপনার কাগজগুলো পাঠিয়ে দিবেন। এই কমিটি চুলচেরাভাবে আপনার কাগজগুলো বিশ্লেষণ করবেন। করার পর তারা যদি দেখেন যে আপনার সকল কাগজপত্র ঠিক আছে, আসলেই আপনি ভূমিহীন ব্যক্তি, আপনি ভূমি বন্দোবস্ত পাওয়ার যোগ্য, এই সকল কিছু বিচার বিশ্লেষণ করার পর এই কমিটি যখন আপনার পক্ষে একটি প্রতিবেদন দিবেন, তখন আপনার সকল কাগজপত্র আপনার এই খাস জমি বন্দোবস্ত নেওয়ার ক্ষেত্রে জমির মালিক যে খাস জমির মালিক যে জেলা কালেক্টর বা ডিসি সাহেব বা জেলা প্রশাসকের নিকট অনুমোদনের জন্য আপনার সকল ফাইল পাঠিয়ে দিবেন, আপনার সকল কাগজপত্র পাঠিয়ে দিবেন। প্রিয় দর্শক, জেলা কালেক্টর আপনার কাগজপত্রগুলো দেখার পর তিনি অনুমোদন করার পর তিনি আবার কাগজপত্রগুলো পাঠিয়ে দিবেন আপনার উপজেলার এসিলেনের নিকট। ডিসি সাহেব আপনার আবেদনটি অনুমোদন করে এসিলেন সাহেবের নিকট পাঠানোর পর এসিলেন সাহেব 1 টাকা সালামির বিনিময়ে একটি কবুলতনামা তৈরি করবেন এবং কি একটি নির্ধারিত তারিখ দিবেন, যে নির্ধারিত তারিখে আপনাকে যেতে হবে। যাওয়ার পর এই কবুলতনামাটি 240 টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী রেজিস্ট্রি করে দিবেন, যেখানে খরচ হবে মাত্র 240 টাকা। এই হচ্ছে খাস জমি বন্দোবস্ত নেওয়ার খরচ। এর বেশি টাকা খরচ হয় না। অনেক টাউট বাটপার আছে, টাউট বাটপারগণ আপনাকে বলে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 10,000 20,000 টাকা দেন, আমি আপনার জমি ভূমিহীন করে দিচ্ছি, আমি আপনার জমি বন্দোবস্ত করে নিয়ে দিচ্ছি। এটা ভুল। আপনার জমি বন্দোবস্ত করে নেওয়ার জন্য
240 টাকা লাগে মাত্র। যখন একটি কবুলতনামা হয়ে যাবে, কবুলতনামাটি যখন আপনাকে দিবে, তখন আপনি এই খাস জমি বন্দোবস্ত হয়ে গেল, আপনি জমিটির মালিক হয়ে গেলেন। এই কবুলতনামায় স্পষ্টভাবে উল্লেখ থাকবে 99 বছরের জন্য আপনাকে ভূমিটি ভোগ দখল করে রাখার অধিকার দেওয়া হলো। ভূমিটি বিক্রি করতে পারবেন না। ভূমিটি আপনি মারা গেলে আপনার বংশ পরম্পরায় ভোগ দখল করে রাখতে পারবে, কিন্তু কখনোই ভূমিটি বিক্রি করতে পারবেন না। যদি আপনি খাস জমি বন্দোবস্ত নেওয়ার পর সেই জমিটি বিক্রি করে দেন, সেক্ষেত্রে জমিটি আবার চলে যাবে সরকারের নিয়ন্ত্রণাধীনে, ডিসি সাহেবের নিয়ন্ত্রণাধীনে, জেলা কালেক্টরের নিয়ন্ত্রণাধীনে। জমিটি আপনারও থাকবে না, যে ব্যক্তি ক্রয় করে নিল সেই ব্যক্তিরও থাকবে না। তাই আপনি কখনো কারো ভূমিহীন জমি ক্রয় করবেন না, আর আপনি ভূমিহীন জমি বিক্রি করবেন না। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।